নমস্কার। বর্তমানে ভারতে নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন, অবশ্যই বর্তমান কেন্দ্রীয় সরকার 2014-তে প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময়ে দ্বিতীয় পিরিয়ড, এখন বোধহয় তৃতীয় পিরিয়ড চলছে। তো আমার বক্তব্য হলো, এই কেন্দ্রীয় সরকারের সময়ে এই দেখুন, এইটা হচ্ছে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট। এটা সিন্ডিকেট ব্যাংক, তখন সিন্ডিকেট ব্যাংক, পরবর্তীতে এই ব্যাংক কানাড়া ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটা সেই বই। এই বইয়ের মধ্যে প্রথমত 15 দিনের মধ্যে এটিএম কার্ডও দিয়ে দেওয়া হয়েছিল। একটা বিশাল অধিকার দিয়েছিল, মানে জিরো ব্যালেন্সে ডেবিট, ক্রেডিট কার্ড ইত্যাদি, এর মধ্যে সমস্ত কিছু এই এটিএম কার্ডের মধ্যে রয়েছে। এটা 15 দিনের মধ্যে দিয়েছে। আমি বলি, মানে এটা আমি আমার কাছে এসেছিলেন ম্যানেজার সাহেব, এবং আসার পরে ক্যাম্প করে, রাস্তায় ক্যাম্প করে, মানে হাজার হাজার, প্রায় 4 থেকে 5 হাজার বিভিন্ন ব্যাংক মিলিয়ে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করে দেওয়া হয়। এই বইয়ের মধ্যে মানে টাকা 10 পয়সা না রেখেও তুলে নেওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে জন্য কোনো ফাইন ইত্যাদি হয় না। হ্যাঁ, তো এবং সাথে সাথে এই প্রতি বৎসর মে মাসে এর 12 টাকা কেটে নেওয়া হয়। ওটা অটোমেটিক কেটে নেওয়া হয়। তার মধ্যে হয়তো কেন্দ্রীয় সরকারও কিছু টাকা দেওয়া। এটা 2 লক্ষ টাকা বিমা রয়েছে এই বইয়ের মধ্যে। 2 লক্ষ টাকা বিমা, অর্থাৎ উপভোক্তা বা বেনিফিশিয়ারি যদি মৃত্যু হয়, তার নমিনি 2 লক্ষ টাকা নমিনি তার টাকা পাবে সে। তারপর কি হলো, এই বইয়ের মধ্যে যুক্ত করা হলো অটল পেনশন যোজনা। সেটা বেনিফিশিয়ারিকে একটা টাকার অঙ্ক দিতে হয়। রয়েছে অনেক রকমের জীবন বিমা। তার কিছু টাকা কেন্দ্রীয় সরকার এবং কিছু সামান্য টাকা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে দিতে হয়, অর্থাৎ জিরো ব্যালেন্স হোল্ডারকে। তো আমার বক্তব্য হচ্ছে, যেহেতু বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় এই এসআইআর প্রক্রিয়া চলছে, তবে কেন্দ্রীয় সরকারের এই নথিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু 1987 বলা হচ্ছে, 87 প্রথম। কিন্তু কেন 2014-কে তো ভিত্তিবর্ষ হিসেবে ধরা নেওয়া যেত। 2014 যারা ভোট দিয়েছেন, কেন্দ্রীয় সরকার হয়েছে, কেউ দিয়েছে কেউ দেয়নি, আলাদা, সেটা পৃথক বিষয়। কিন্তু 2014-র ভোটেই বর্তমান কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত আছে। আজ আরও একটি কার্ড করিয়েছিল শ্রমিকদের, অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের জন্য এই কার্ডটি করিয়েছিল। এটা অনলাইন। এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকার দ্বারা করিয়েছে, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই মুহূর্তে আমি দুটি তুলে ধরছি। এরকম আরও অনেক কিছু বিষয় নিয়ে আমি কয়েক ঘন্টা আলোচনা করতে পারি। হ্যাঁ, আর এই বইটি বিষয় আরেকটা বলি, এটা রাজ্য সরকারের একটি বই। এখানে অন্তত কয়েক লক্ষ শ্রমিকের রয়েছে, অসংগঠিত শ্রমিকের। এটি বামফ্রন্ট সময়ে সম্ভবত 2005 থেকে চালু হয়েছিল। অসংগঠিত শ্রমিকদের জন্য অত্যন্ত, মানে তার মধ্যে অনেক ফ্যাসিলিটি ছিল বা এখনও আছে, কিন্তু এখন যেইভাবে আছে তার অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, সেদিকে আমি যাব না। তবে বর্তমান সরকার আসার পরে বিভিন্ন জায়গায় এই শ্রমিকদের জন্য মেলা অনুষ্ঠিত করে সেখানে প্রচার হয়েছে সরকার থেকে। অর্থাৎ আমাদের যে হুগলি জেলা, যিনি আধিকারিক ছিলেন, আমাদের ইনভাইট করে সেখানে গিয়ে প্রচার করেছি। আমরাও প্যাভিলিয়নে বসে প্রচার করেছি, মানুষকে এই বইটা করার জন্য উদ্বুদ্ধ করেছি। এটি 3টে ভাগে বিভক্ত করা হয়েছিল রাজ্য সরকারের বইটাতে: নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিক, সাথে সাথে অসংগঠিত শ্রমিক। অসংগঠিত বলতে যাদেরকে বোঝাচ্ছে বাড়ির পরিচারিকা হতে পারে, কেয়ারটেকার ইত্যাদিকে এটা অসংগঠিত বই করা হয়েছে। অত্যন্ত প্রয়োজন ছিল। তার মধ্যে অনেক, যেমন প্রথম দিকে যখন বামফ্রন্ট সময়ে বইটি হয়েছিল, তখন
যারা ঋণীমান শ্রমিক তাদেরকে সাইকেল এবং রাজমিস্ত্রিদের বিভিন্ন তাদের কাজের যেসব প্রয়োজনীয় হয় যেমন কড়াই, হাতুড়ি ইত্যাদি দেওয়া হয়েছে। বর্তমানে সেটা চালু নেই এবং ইহাও লক্ষণীয় যে কারণ যে আমরাও তো বহু এই বই করে দিয়েছি অনেককে, তারা এসে খবর নিচ্ছে যে দেখুন এখন তো আমরা বিডিও অফিসে যাচ্ছি, বলছে বই এটা এখন রানিং নেই, বই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। তবে আমি তাদের আপনাদের মাধ্যমে তাদেরকেও বলতে চাই কোনো বই বাতিল হয়নি। সেই সরকারের ঘরে রেকর্ড থাকুক চাই না থাকুক, সেই বই যে যতটুকু টাকা জমেছে সেই টাকা তুলে নেওয়ার রাস্তা রয়েছে, সেই পরামর্শ দেওয়া যাবে। যদি আপনাদের কেউ জানা থাকে বলবেন, পরামর্শ দিয়ে দেবো। এখন যে বিষয়টা আমার বক্তব্য, সেই বই 2005-এ রাজ্য সরকারের তো বেশ কিছু ডকুমেন্টস 13টা নথির মধ্যে রয়েছে। সে তার মধ্যে একটা রয়েছে SC/ST OBC সার্টিফিকেটকেও 13টার মধ্যে রেখেছে, কিন্তু আমি এখনও ওই বিষয়ে পরিষ্কার নই যে সেটা কি 1987 সালের আগে পাওয়া সার্টিফিকেট না একদম সর্বশেষ পাওয়া সার্টিফিকেটকেই মান্যতা দেবে। তো আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা অনেক সময় তো রাজ্য সরকার অনেক কিছুকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিতে চায় না, কিন্তু এটা তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়ে এই বই হয়েছে, এটাকে কেন এটা ভিত্তিবর্ষ ধরা হবে না 2014-কে? এই কার্ডকে কেন, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের অসংগঠিত শ্রমিকদের কার্ড, এটাকে কেন গুরুত্ব দেওয়া হবে না? তাছাড়া এই বইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন পেনশন যোজনা। তা অনেকের বক্তব্যে সরকারি দলের জনপ্রতিনিধিও বলছেন যে কি প্রথমে 1 কোটি বলেছিলেন, এখন 1.5 কোটি বাদ হবে, এবং কেন্দ্রীয় সরকারের যে রাজ্যের পদাধিকারী আছে তিনি বলছে 3.5 কোটি বাদ যাবে। তাইলে এই যে বাদ যদি যায়, এই বিষয়গুলো কি তারা কি একবারে চিন্তা করেছেন? তাদের কি হবে? দয়া করে অসঙ্গতি ছড়াবেন না, আমি এটুকু বলতে চাই। এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই, মানুষের হাতে প্রচুর। তাছাড়া রেশন কার্ডকেও গুরুত্ব দেওয়া উচিত ছিল, বিশেষ করে খাদ্য সুরক্ষা, যেটা কেন্দ্রীয় সরকার খাদ্য সুরক্ষায় নথিভুক্ত ভারতবর্ষের 80 কোটি মানুষকে যেই খাদ্যদ্রব্য দিয়ে থাকে, সেই কার্ডটাকেও কিন্তু 13টা ডকুমেন্টসের মধ্যে সম্ভবত রাখা হয়নি, সম্ভবত কি রাখা হয়নি, তো সেটাও কেন রাখা হবে না? এই বিষয়গুলো আমার একটা প্রশ্ন চিহ্ন থাকলো। এটা হচ্ছে বহুজনের স্বার্থে, বহুজন হিতায় বহুজন সুখায়, এই চিন্তা ভাবনা করেই, এবং ডাক্তার বিধানচন্দ্র রায় মৃত্যুশয্যায় বলেছিলেন যে সমাজ সেবায় কোনো স্বার্থ দেখবে না। বর্তমান যে জগৎ, এখন আমরা যে নথিগুলো অনেকের করে দিয়েছিলাম, এখন যে নথিগুলো মান্যতা দিচ্ছে SIR-এ, আরে বাবা এখন এসে নমস্কারের কি নমস্কার, কৃতজ্ঞতা, কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে কাজকর্মগুলো করে দিয়েছি, বলা বাহুল্য বামফ্রন্ট সরকারের সময়ও নিজ অর্থ ব্যয় করে নজিরবিহীন সরকারি কার্য সম্পাদন করে দিয়েছি। বর্তমান সরকারের সময়ও, বিগত সরকারের সময় অনেক হলেও কিন্তু বর্তমান সরকারের সময় একটি নজিরবিহীন আমরা কাজ করে দিয়েছি। আর ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি মানে বর্তমান যারা পদাধিকারী আছেন এবং তাদের অধিকাংশ প্রশাসনিক এবং রাজনৈতিক যারা আছেন, সর্বদলের ক্ষেত্রেই বলবো, আমাদের যে কাজ সৎকর্ম, যে আমাদের দ্বারা এত মানুষ উপকৃত হয়েছেন, এটা তারাও জানে। তো যাই হোক, আর এর বিশেষ কিছু আর বলবো না। এখানে আরেকটু এটা আবার উল্লেখ করি, এটা একটা আলাদা ভিডিও দিয়েছি। এটা হচ্ছে 2002-এর একটি লিস্ট, যেটা আপনার অনলাইন থেকে সংগ্রহ করেছি। এটা অনেকগুলোই করেছি বিভিন্ন জনের জন্য, ফর্ম ফিল আপ করে দিচ্ছি। 3 দিন ধরে যে আমি ফিল আপ ধরেছি তার মধ্যে অনেক অসঙ্গতি।
এইটা একটা শুধু বলে শেষ করব। এখানে এই যে 2002 অধিকাংশের নাম, আহ, অধিকাংশের নাম, সিরিয়াল নাম্বার, বয়স, অংশ সমস্ত কিছু রয়েছে, কিন্তু ওই ভোটার কার্ডের নাম্বারটা যেহেতু অধিকাংশে রয়েছে কিন্তু আবার অনেকের নেই। এইখানে দেখা যাচ্ছে 4 জনের নেই, এখানে একজনের নেই, এখানে নেই, এইরকম। এই বিষয়টা কেন, এটা আমাকে আমি জানার চেষ্টা করছি। এই বিষয়টা কেন, এই ভুল কীভাবে হয়েছে বা কেন হয়েছে, বা এর উপরে অবশ্য যাদেরকে এই যে ফর্ম দেওয়া হয়েছে নাম লেখা, সেখানে তাদের এই যে ফর্ম, এটা হলো ফর্মের উপরে কিন্তু তার নাম এবং একটা এপিক নাম্বার দেওয়া হয়েছে। তো এপিক নাম্বার দেওয়া হয়েছে, তার ভোটার কার্ডও দেখতে পাচ্ছি আমি 2003-এ করেছি, যে এটা ভোটার কার্ড 2003-এ। তো 2003-এ সেই হিসেবে পূরণও করা হচ্ছে, কিন্তু ওই বিষয়টা শুধু ওই নাম্বারটা উপরেরটাই ব্যবহার করা হবে, যেহেতু 2002-এর তালিকায় শুধু নাম্বারটা নেই, বাকি সব রয়েছে। যদিও এখানে একটা লেখা রয়েছে যেখানে পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে বলে এখানে মেনশন করা হয়েছে, যদি থাকে। এবং নিজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে 2002-এর ফর্ম ফিল আপ করতে গিয়ে এপিক নাম্বার আবার এখানেও ব্র্যাকেট করছে যদি থাকে। হয়তো এই ভুলটা আছে, নির্বাচন কমিশন দপ্তরও জানে, তাই এখানে যদি থাকে বলে উল্লেখ করেছে। যদিও এই ঘরটা হচ্ছে 2002-এ যাদের এসআইআর নাম নথিভুক্ত তাদের জন্য, আর যাদের নথিভুক্ত নেই তাদের জন্য এটা। তো এই এখনও আমার এই বিষয়টা একটু সংশয় রয়েছে, আমি ফর্মগুলোকে যাদের ফিল আপ করে দিচ্ছি, একটির মধ্যে এই সংশয়টা আমি পেয়েছি, বাকিগুলো ঠিক আছে, ওগুলো ফিল আপ করা হয়েছে। তো এটা আর একটু জেনে সর্বশেষ এটাই মনে করছি, উপরে যেটা রয়েছে এই নাম্বারটাকেই এখানে দেব, এটা আমি ধরে নিয়েছি, তা আর একটু বিশেষভাবে জেনে তবেই আমি বসাবো, কারণ নির্ভুল ফর্ম ফিল আপ করাটাই হচ্ছে আমার কর্তব্যের মধ্যে পড়ে।